এসে সেই বিষয়টি একটু পরিবর্তিত হয়েছিল। সম্পূর্ণ ওষুধ সবগুলোর উপর নিয়ন্ত্রণ থেকে সেটা কমিয়ে 1/3 বাজারের, তখন প্রায় বাজারে 350 ওষুধ ছিল, তার মধ্যে 117টি ওষুধের মূল্য নিয়ন্ত্রণ করা। এরপরে গত প্রায় 30 বছর যাবৎ এই পদ্ধতি অপরিবর্তিত ছিল এবং এর ফলে এই তালিকার বহির্ভূত ওষুধগুলো পর্যায়ক্রমে বাড়তে থাকে। এই মুহূর্তে ওই 117-এর বাইরে প্রায় 1300 ওষুধ বাংলাদেশে ছিল। এবং আপনারা যারা এই মানে স্বাস্থ্য খাত সম্পর্কে অবহিত, আপনারা জানেন যে এই ওষুধগুলোর মধ্যে মূল্য পার্থক্য পর্যায়ক্রমে বাড়ছিল এবং বাংলাদেশের স্বাস্থ্য খাতে মানুষের ব্যয়ে 2/3 আসলে ওষুধ খাতে ব্যয় করে এবং এই আউট অফ পকেট মানুষের ব্যক্তিগত খাত থেকে ব্যয় করা অর্থ এই ওষুধ খাতে ব্যয় হয়। এটা কমানোর জন্য পৃথিবীতে বিভিন্ন রকমের মডেল কাজ করে। কোনো দেশে ফার্মাসিউটিক্যাল বেনিফিট স্কিম, কোনো দেশে ন্যাশনাল হেলথ সার্ভিস, কোনো দেশে মেডিকেড, মেডিকেয়ার, অনেক রকম। কিন্তু বাংলাদেশে যেহেতু এই ধরনের কোনো ইন্স্যুরেন্স অথবা এই ধরনের বেনিফিট স্কিম নেই, এই অবস্থা বাংলাদেশকে আসলে এই ওষুধের উপরে মূল্য নির্ধারণের একটা রাষ্ট্রীয় ইন্টারভেনশন ছাড়া আসলে এটা মানুষের জন্য অ্যাফোর্ডেবল রাখা কঠিন হচ্ছিল। এটা একটা সাধারণ মানুষের মধ্য থেকে গত 30 বছর যাবৎ পর্যায়ক্রমে একটা পর্যবেক্ষণ আসছে। আপনারা বারবার বিভিন্ন সময়ে আপনারা বিভিন্ন সংবাদপত্র, বিভিন্ন মিডিয়াতে এসছে যে এই ওষুধের মূল্যের পার্থক্যের কারণে মানুষের উপর যে চাপ এবং এই মানুষের এই মধ্যকার এই কনসার্নটাকে বিবেচনায় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের শুরু থেকে আসলে আপনারা জানেন গত বছর 24 সালের নভেম্বর থেকে আসলে এই প্রক্রিয়াটি শুরু হয়েছে এবং এটা আজকে এটা একটা চূড়ান্ত রূপ নিয়েছে, যেখানে আসলে একটি অত্যাবশ্যক ওষুধের তালিকা প্রণয়ন করা হচ্ছে, যেখানে 295 বা সেটা আজকে উপদেষ্টা পরিষদের সভায় আরো 1-2টি ড্রাগের অন্তর্ভুক্তির অনুরোধ এসেছে, সেগুলো অন্তর্ভুক্ত 95 বা 96টা ওষুধ। এগুলো বলা হচ্ছে অত্যাবশ্যক ওষুধ। আমরা এই ধারণাটা প্রায় 50 বছরের। অত্যাবশ্যক ওষুধ 77 সালে পৃথিবীতে এসছে, তারপর পর্যায়ক্রমে ধারণাটা আরো সম্প্রসারিত হচ্ছে, এটা আরো এটার ব্রেথ বেড়েছে এই তালিকা। এই দেশের রোগের ধরন, ওষুধ আবিষ্কার, মানুষের আর্থিক সামর্থ্য, ডায়াগনোসিসের সামর্থ্য, এগুলোর উপরে বিভিন্ন দেশে দেশে এবং বিশেষ বাংলাদেশেও ওই অত্যাবশ্যক ওষুধের তালিকা পরিবর্তিত হয়েছে। এবারে অত্যাবশ্যক ওষুধ গত তালিকাটিতে এবারে 135টি ওষুধ, 36টি ওষুধ অন্তর্ভুক্ত হয়েছে নতুন ভাবে এবারে তালিকায়। এবং মূল ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এই তালিকায় অন্তর্ভুক্ত ওষুধগুলোর ক্ষেত্রে আসলে এটা সরকার কর্তৃক একটি নির্ধারিত মূল্যে ওষুধগুলো বিক্রি করতে হবে। এটা স্পষ্ট নির্দেশনা থাকবে যে এই বিষয়টি আমাদের একটি ফর্মুলা, যেটা অনেকদিন যাবৎ, সে 85 সালে একবার তৈরি হয়েছিল, 92 সালে সেটা কিছু পরিবর্তন করা হয়েছিল। এবার একটি নির্দিষ্ট ফর্মুলা বলা হচ্ছে এবং যেখানে কাঁচামাল অর্থাৎ এটা এপিআই, এক্সিপিয়েন্ট এবং তার সঙ্গে যে মার্কআপ রেট সেটাকে বলা হচ্ছে। মার্কআপের ক্ষেত্রে আমরা কোনো পরিবর্তন করিনি, এটা যেটা প্রচলিত মার্কআপ ছিল সেটাই থাকছে। অতএব মূল ব্যাপার যেটা করবে সেটা হচ্ছে যে এই অত্যাবশ্যক ওষুধের তালিকাভুক্ত ওষুধগুলোর সবগুলোর মূল্য সরকার কর্তৃক নির্ধারিত হবে এবং এই নির্ধারিত মূল্যের বাইরে যারা আছেন তাদেরকে এই মূল্যে পর্যায়ক্রমে আসতে হবে। যারা উপরে আছেন তাদেরকেও নেমে আসতে হবে, যারা নিচ থেকে যাবেন তারা ইচ্ছা করলে উপরে উঠতে পারেন অথবা থাকবেন না। অতএব এই ওষুধগুলো বাংলাদেশের সাধারণভাবে আপনারা সবাই জানেন যে অত্যাবশ্যক ওষুধ মাত্র এটা বাই ডেফিনেশন এটা 80% মানুষের সকল রোগ ব্যাধি চিকিৎসার জন্য যথেষ্ট। অতএব এই ওষুধগুলোর উপর মূল্য নিয়ন্ত্রণ সরাসরি ভাবে বাংলাদেশের 80% মানুষের চিকিৎসা প্রাপ্যতার উপরে আসলে এবং ওষুধের প্রাপ্যতার উপরে প্রভাব ফেলবে। অতএব এটা একটা বলা যায় একটা যুগান্তকারী সিদ্ধান্ত বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের মানুষের ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য খাতে তাদের কাজ থেকে ব্যয় কমানোর লক্ষ্যে যে সিদ্ধান্তটি নিয়েছে, এটা আমরা আশা করি যে এটা দীর্ঘমেয়াদে প্রভাব ফেলবে। প্রশ্ন হচ্ছে যে উল্টো দিকে এটাকে আসলে এটা ইন্ডাস্ট্রির উপরে কোনো প্রভাব ফেলবে? এটা খুবই অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যাপারে খুবই সাবধান ছিল এবং খুবই সতর্কতার সঙ্গে এটাকে একটা পর্যায়ক্রমিক ইয়েতে ফেলা হয়েছে, যেখানে 4 বছর সময় দেওয়া হচ্ছে যেন পর্যায়ক্রমে ইন্ডাস্ট্রিগুলো এটা কোপ আপ করতে পারে। কিন্তু এটা নিশ্চিত করা হচ্ছে যে এই ওষুধগুলোর মূল্য নিয়ন্ত্রণ করা হবে, নির্ধারণ করা হবে। এর বাইরে আরো প্রায় 1100 ওষুধ থাকবে, সেগুলোকেও আসলে বলা হচ্ছে যে সেগুলোর জন্য উৎপাদকরা প্রস্তাব করবেন, কিন্তু সেগুলোর জন্য আসলে এই মিডিয়াম প্রাইস ওখানে খুবই একদম একটা ভালো জিনিস বলা হচ্ছে যে ইন্টারনাল রেফারেন্স এবং ইন্টারনাল রেফারেন্স প্রাইসিং এর মাধ্যমে আসলে এই বাকি ওষুধগুলোর ক্ষেত্রে যদি 7-এর বেশি উৎপাদক হয় তাহলে ইন্টারনাল রেফারেন্স প্রাইসিং এর মাধ্যমে তাদেরকে একটা 15% রেঞ্জের মধ্যে আসতে বলা হবে। এটার জন্য ওনারা আসলে প্রতি বছর 25% হিসেবে অ্যাডজাস্ট করে 4 বছর সময়কালে ওনাদেরকে এই রেঞ্জে ঢুকতে হবে। যদি 7-এর কম উৎপাদক ওষুধটা তৈরি করে সেই ক্ষেত্রে ইন্টারনাল রেফারেন্স প্রাইসিং এবং এক্সটার্নাল রেফারেন্স মানে দেশের বাইরে অন্যান্য জায়গায়
এই ওষুধের উৎপাদন যেখানে হয় সেই মূল্যটাকে পিপিপি অ্যাডজাস্টমেন্ট করে সেটা দেখা হবে যে ইন্টারনাল এবং এক্সটার্নালের মধ্যে কোনটা কম, এবং সেইটা অনুযায়ী তাদেরকে আসলে মূল্য দেওয়া হবে, মূল্য অনুমোদন দেওয়া হবে। অতএব এটা তারা প্রস্তাব করবেন, সরকার অনুমোদন দেবেন, কিন্তু অনুমোদন দেওয়ার নীতিমালাটা আমরা বলছি এটা হচ্ছে মোটা দাগে এগুলো সবগুলো আসলে যেহেতু একটা গেজেট আকারে আদেশ আকারে আসবে, অতএব আমরা অতটা ডিটেইলে যাচ্ছি না প্রত্যেকটা কি। এরপরও আরো 3 ধরনের ক্যাটাগরি আছে। একটা হচ্ছে যারা নাকি আউট অফ প্যাটেন্ট ড্রাগ বাংলাদেশে নতুন আসবে, আজকে যে ড্রাগগুলো আছে তার বাইরে যে ড্রাগটা নতুন আসবে সেগুলোর জন্য একটা ফর্মুলা তৈরি করা আছে। বায়োলজিক্যাল, যেগুলো নাকি আজকাল সবচেয়ে বেশি র্যাপিডলি এক্সপান্ডিং একটা ফিল্ড অফ মেডিকেল সায়েন্স, ওখানে বায়োলজিক্যাল ইমিউনোমডুলেটরস এই ধরনের ড্রাগগুলোর জন্য আলাদা একটা ক্যাটাগরি আছে। আর আন্ডার প্যাটেন্ট যেগুলো প্যাটেন্টেড মলিকুল সেইগুলোর জন্য আলাদা ফর্মুলা আছে। সো প্যাটেন্টেড মলিকুল যদি নতুন আসে বাংলাদেশে তাদের জন্য একটা ক্যাটাগরি, আউট অফ প্যাটেন্ট মলিকুল যদি বাংলাদেশে নতুন আসে তাদের জন্য একটা ক্যাটাগরি, এবং বায়োলজিক্যালস এর জন্য আরেকটা ক্যাটাগরি। এবং সেখানে তাদেরকে কিন্তু উৎসাহিত করার জন্য এই সবগুলোর ক্ষেত্রে বায়োলজিক্যালস পার্টিকুলারলি এটা একটা স্পেশাল সেক্টর বলা হচ্ছে যে বায়োলজিক্যাল যেন উৎসাহিত করার জন্য এখানে আলাদা ধরনের আসলে যে ফর্মুলা সেটাকে আবার 1.33 দিয়ে গুণ করে তাদেরকে অতিরিক্ত যেন আগ্রহী করা যায় এই বিষয়ে গবেষণায়, সেটার ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ এটা আসলে একটা আমরা বলতে পারি যে বাংলাদেশের স্বাস্থ্য খাতে আমরা সবাই জানি যে ওষুধের যে ভূমিকা, স্বাস্থ্য অর্জন, রক্ষা, চিকিৎসায় সকল ক্ষেত্রে এই সকল ল্যান্ডস্কেপের উপর আসলে একটা বড় ধরনের প্রভাব ফেলবে আজকের এই সিদ্ধান্তটা। এখন এই সিদ্ধান্ত বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ আগামী কয়েকদিনের মধ্যেই। এটা আমাদের এটা যে সরকারি যে সমস্ত প্রক্রিয়া সেগুলো অনুসরণ করার পর এটা বাস্তবায়ন করবে, এবং এটা বাস্তবায়নের জন্য ভবিষ্যতে বলা হচ্ছে যে আগামীতে আসলে এটাকে এই এক্সিস্টিং ডিজিডি এর বাইরে একটা আলাদা অথরিটি করা হবে, আসলে ন্যাশনাল ড্রাগ প্রাইসিং অথরিটি। সো এটা একটা ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন সত্তা গড়ে উঠবে যারা আসলে এই দৈনন্দিন নিয়ন্ত্রণ, এই ওষুধের মান, ওষুধের অনুমোদন এগুলোর বাইরে থেকে তারা আসলে এই শুধুমাত্র ওষুধের মূল্য নির্ধারণ সম্পর্কিত এই বেঞ্চমার্কিং, পৃথিবীব্যাপী এটা বিশ্বব্যাপী গ্লোবাল কেমন এটা প্রেফারেন্স, এটা এক্সটার্নাল রেফারেন্স, এই কাজটাই তারা করবেন। তো এটা হয়তো এই মুহূর্তে নেই, এই মুহূর্তে কাজটা করবেন হচ্ছে মানে ড্রাগ প্রাইস ফিক্সেশন কমিটি, কিন্তু পর্যায়ক্রমে এটা একটা অথরিটি হয়ে উঠবে। এই হচ্ছে মোটা দাগে আজকে ওষুধের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং মূল্য নির্ধারণ সম্পর্কিত আজকের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। আশা করি আপনারা নিশ্চয়ই এটার বিষয়ে আপনাদের অনেক আগ্রহ ছিল, দীর্ঘদিন যাবত আমরা এটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা নিজেরা এটার অংশীদার হতে পেরে খুবই আনন্দিত। আমরা আশা করব যে, এবং এটা ইতিমধ্যেই এই গত 14 মাস সময়কালে বিভিন্ন সময়ে প্রতিটা স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলা হয়েছে, এবং এটা আপনার একটা টাস্ক ফোর্সের মাধ্যমে, যেটা বলছিলাম যে গত বছরের 14 নভেম্বরের পর থেকে 7 নভেম্বরের পর থেকে এই 14 মাস সময়কালে একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল। টাস্ক ফোর্স আবার একজন বিশেষজ্ঞদের নিয়ে একটা প্রাইস ফিক্সেশনের জন্য আলাদা কমিটি কাজ করেছে, এবং তারা সকল স্টেক হোল্ডার, বিশেষজ্ঞদের সঙ্গে স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন, এবং অংশীজন উৎপাদক, বিপণনকারী, ফার্মাসিস্ট, ওষুধ বিজ্ঞানী, চিকিৎসা পেশার সকল পেশার বিশেষজ্ঞ বৃন্দ, সকল স্টেক হোল্ডারদের সঙ্গে আন্তর্জাতিক সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, মানে যত গবেষণা সংস্থা, আইসিডিডিআরই, মানে যত রকম স্টেক হোল্ডার ওষুধ ব্যবহারের সঙ্গে, ওষুধ উৎপাদনের সঙ্গে, ওষুধ বিপণনের সঙ্গে জড়িত, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে অবশ্যই এই বিষয়ে সবাই তো একমত হতে পারেন, এটা খুবই স্বাভাবিক। এটা আপনারা বুঝতে পারেন যে বন্দোবস্তটা সবার জন্য একমত হওয়া কঠিন, কিন্তু সবার সঙ্গে আলাপ আলোচনা করেই এই জায়গায় আসা হয়েছে, এবং আজকে আমরা এটা উপদেষ্টা পরিষদ এই ব্যাপারে একমত হয়েছেন, এবং সবাই আনন্দের সঙ্গে সমগ্র জাতির জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন। তো আমরা মনে করি যে আজকের এই সিদ্ধান্ত একটা সুদূর প্রসারী প্রভাব ফেলবে, এবং এটা আসলে ওই 82-তে অর্জিত সাফল্য এখন হবে ট্রান্সলেটেড ইনটু রিয়েল হেলথ বেনিফিট। মানে আমাদের স্বাস্থ্য খাতের যে ওষুধ খাতের যে অর্জন, শিল্পের যে অর্জন, এই শিল্পের এখন স্বাস্থ্য সুবিধায় অনুদিত হতে থাকবে। কারণ এটা যেন আর ওষুধের মূল্য আসলে মানুষের যেন তার ওষুধের প্রাপ্যতার ক্ষেত্রে কোনো বাধা না হয়ে, এই বাধাটা পর্যায়ক্রমে কমে যাবে এখন, এবং এট সাম পয়েন্ট অফ টাইম আসলে চলে যাবে বলে আমরা বিশ্বাস করি।